বাংলাদেশের দুজন খুবই আলোচিত এবং সমালোচিত সাংবাদিক কাম সম্পাদক, শীর্ষ সাংবাদিক। তারা পুলিশের হাতে ধরা পড়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো যে তারা শেখ হাসিনা সরকারের মস্ত বড় দালাল ছিল, তাবেদার ছিল এবং দালালি করে তারা পুরো সংবাদপত্রের যে এরিয়াটা রয়েছে, অধিক্ষেত্র রয়েছে, এটিকে কলুষিত করেছেন, কলঙ্কিত করেছেন। দ্বিতীয়ত তারা এই দালালি করে যথেষ্ট অর্থ এবং বিত্ত এ দুটোই তারা কামিয়েছেন। তারা ক্ষমতার অপপ্রয়োগ করেছেন, তাদের প্রতিপত্তি, রাজনৈতিক প্রভাব এবং প্রতিপত্তি এগুলোকে ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হয়েছেন, পেশার অমর্যাদা করেছেন, পারিবারিকভাবে লাভবান হয়েছেন, প্রতিপক্ষকে তারা ক্ষতি করেছেন এবং দেশের যে পুরো সিস্টেমটি, গণতান্ত্রিক যে সিস্টেমটি, নীতি নৈতিকতা, বোধ এবং বুদ্ধি, এটির সর্বনাশ করেছেন। কাজেই তাদের এই গ্রেপ্তারে সবাই খুশি হয়েছেন। আওয়ামী লীগের কিছু লোকজন ছাড়া মোরালেস সবাই খুশি হয়েছেন। এমনকি আওয়ামী লীগের একটা বিরাট অংশ খুশি হয়েছিল। এর কারণ হলো সারা জীবন আওয়ামী লীগ করেন, মাঠে ঘাটে পথে দেখা গেল যে তারা দলের জন্য অনেক কিছু করেছেন। তারপর জেল খেটেছেন, রক্ত দিয়েছেন, অনেকে মারা গিয়েছেন। তো এই সকল আত্মত্যাগ যারা করেন দলের জন্য, তারা যখন দলের সুসময়ে দালালি করেন, অন্যায় করেন, টেন্ডারবাজি করেন, তখন জিনিসটা অতটা দৃষ্টিকটু মনে হয় না যতটা এই মোজাম্মেল বাবুরা বা শ্যামল দত্তরা যখন অপকর্ম করেন তখন মনে হয়। এখন এই যে মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত, তো শ্যামল দত্তর যে পত্রিকাটি, এটা ভোরের কাগজ, একেবারে অনুল্লেখ্য একটি পত্রিকা। এটার মালিক সাবের হোসেন চৌধুরী। তো এটা চলে না, এটা চলেই না, এর কোনো, যাকে বলা হয়, এটা কোনো পত্রিকাই না এখন। কিন্তু শ্যামল দত্ত এখানে সম্পাদক থেকে সরকারি বিজ্ঞাপন নিয়ে এখান থেকে রাষ্ট্রের কোটি কোটি টাকার বিজ্ঞাপন এই পত্রিকায় ছাপিয়ে তারা মোটামুটি রাজার হালে জীবনযাপন করেছেন। মালিক সাফের হোসেন চৌধুরী থেকে শুরু করে এই ভোরের কাগজের পিয়ন, ড্রাইভার, দারোয়ান থেকে শুরু করে সবাই এই যে দালালি, শ্যামল দত্তের যে দালালি, এই দালালির ফল তারা ভোগ করেছেন। এই গেল একটা। অন্যদিকে মোজাম্মেল বাবু, তিনি মূলত বুয়েট থেকে পাশ করা একজন ইঞ্জিনিয়ার, ছাত্রনেতা ছিলেন, ছাত্রলীগ করতেন আগের থেকেই, খুবই বন্ধুবৎসল। তারপর তিনি এই সরকারের সময়টিতে ৭১ টেলিভিশনের লাইসেন্স নেন এবং এখানে বাংলাদেশের যে অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ, মেঘনা গ্রুপ, ফ্রেশ যে সকল আছেন তাদের কাছ থেকে ফাইন্যান্স নিয়ে তিনি এই প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর রূপে বা প্রধান নির্বাহী রূপে তিনি শেয়ার হোল্ড করতেন এবং এই পুরো মিডিয়াটিকে সরকারের প্রোপাগান্ডার বাক্স হিসেবে ব্যবহার করতেন। এবং এদের যে দৌরাত্ম্য এবং এদের যে আওয়ামী লীগ প্রীতি, এর কাছে বিটিভি আসলে শিশু ছিল এবং তাদের ক্ষমতা এত বেশি ছিল যে এদের কবলে পড়লে, রোষানলে পড়লে কারো রক্ষা ছিল না। আর এদের যে কোনো লোকই, মানে এদের অফিসের পিয়ন, ড্রাইভার, দারোয়ান থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত আওয়ামী লীগ জমানাতে যে কোনো মন্ত্রী, মিনিস্টারের চেয়ে ক্ষমতাধর ছিলেন। এবং এদের কবলে পড়ে, পাল্লায় পড়ে ব্যারিস্টার মইনুল ইসলামের মতো মানুষ, তিনি ব্যারিস্টার মইনুল হক, তো ইত্তেফাকের যিনি মালিক ছিলেন, তোফাজ্জল হোসেন মানিক মিয়া সাহেবের ছেলে, মইনুল হক না, ব্যারিস্টার মইনুল ইসলাম, তো তার মতো মানুষকে জেলে যেতে হয়েছিল এবং সেই জেল থেকে বের হয়ে আর সেই মানুষটি বাঁচতে পারেননি। অপমান, যেটা বঙ্গবন্ধুর জমানাতে যে ঘটনা ঘটেনি, জিয়াউর রহমানের কোনো দিন তাদের জীবনে, অর্থাৎ ব্যারিস্টার মইনুল এবং তার পরিবারের জীবনে এই অপমান স্বাধীন বাংলাদেশে কখনো হয় নাই। এর কারণ হলো মহান মুক্তিযুদ্ধে ইত্তেফাকের গৌরবজনক ভূমিকা এবং সংবাদপত্র জগতে তোফাজ্জল হোসেন মানিক মিয়া থেকে শুরু করে আনোয়ার হোসেন মঞ্জু এবং ব্যারিস্টার মইনুল হোসেনের যে ভূমিকা, এ কারণে তাদের ভুল ভ্রান্তিগুলো বাদ দিয়ে তাদেরকে সবাই মানুষ মাথায় করে রাখত। কিন্তু এই মোজাম্মেল বাবুদের কবলে পড়ে মাসুদা ভাট্টি নামক এক মহিলার সঙ্গে কি একটা অনুষ্ঠানে কিছু কথাবার্তাকে কেন্দ্র করে
যেটা কোনো কথাই নয়। এবং এটা ব্যারিস্টার মইনুল যে ভাষায় কথা বলেছেন অনেকটা মুরব্বির মতো, আপনজনের মতো। সংবাদপত্রে যদি আপনি ব্যারিস্টার মইনুলের অবস্থান ধরেন হিমালয়ের চূড়ায়, আর সেখানে মাসুদ আভাট্টি বা মোজাম্মেল বাবুর এখন সে হিমালয় পাহাড়ের নিচের একটা দুর্বাঘাসও হতে পারেননি। তো সেখানে বসে যখন ব্যারিস্টার মইনুলকে মাসুদ আভাট্টিরা সেখানে সবক দিচ্ছিল, ঠিক সেই সময়টাতে ব্যারিস্টার মইনুল অনেকটা বলতে গেলে যে ভাষায় তিনি কথা বলেছেন, এটাকে নারীবাদীরা, মাসুদ আভাট্টিরা মানে তার বিরুদ্ধে এমনভাবে ব্যবহার করেছে এবং শেখ হাসিনাকে এবং তার ক্ষমতাকে ব্যবহার করে এই ভদ্রলোককে জেলখানায় পর্যন্ত নিয়ে ছেড়েছে। তো যাই হোক, সেই মোজাম্মেল বাবু, সংক্ষেপে তাকে সবাই মোজা বাবু হিসেবে বলেন, তো এই মোজাম্মেল বাবু গ্রেপ্তার হয়েছেন। এখন এই দৃশ্য দেখে ব্যক্তিগতভাবে আমার আনন্দ লেগেছে। আনন্দ লেগেছে এই কারণে যে আমি দীর্ঘদিন যাবৎ এই দুজন বা এদের মতো অন্যান্য যে সকল সাংবাদিক যারা প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে যেতেন এবং মাথা ঝুলাতেন এবং প্রধানমন্ত্রীকে যাকে বলা হয় পামপট্টি বা তেল মারা, এই কাজ করে মূলত আওয়ামী লীগের 12টা বাজিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন গণতান্ত্রিক নেত্রীকে ফ্যাসিবাদের নায়িকা বা ফ্যাসিবাদের জননী হিসেবে এই মোজাম্মেল বাবুরা প্রতিষ্ঠা করেছেন ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে। এদের যত ক্ষমতা, এই একজন আছে, নাইমুল ইসলাম খান আছে, আরও কয়েকজন আছেন, এদের যত ক্ষমতা, মানে ওখানে যে কয়জন লোক যেতেন নারী এবং পুরুষ, আমি মনে করি যে এদের সবাইকে গ্রেপ্তার করে সবাইকে এক রুমে রাখা এবং একেবারে প্রতিদিন এদেরকে ওয়াটার থেরাপি দেওয়া, এভরিডে। মানে খুব ওয়াটার থেরাপি হলো একেবারে বাষ্প, রুমের মধ্যে খুব গরম বাষ্প ছেড়ে দেওয়া এবং 1 ঘন্টা 2 ঘন্টা সেই বাষ্পর মধ্যে তাদের রাখা যেন নিঃশ্বাস নিতে না পারে। এরপর যখন তারা খুব হাওমাও করে কান্নাকাটি করবে, তারপরে আবার তাদেরকে ছেড়ে দেওয়া। এইভাবে তাদেরকে অন্ততপক্ষে 365 দিন ওয়াটার থেরাপি দেওয়া উচিত। এবং এটা মানে একেবারে ওপেনলি সবাই দেখবে যে এই দৃশ্য হচ্ছে। এর কারণ হলো এদের পছন্দ ধরেছে মস্তিষ্ক এবং এদের কারণে একটা দেশ জাতি নষ্ট হয়ে যায়। এবং এরা যে মন্দ নজির স্থাপন করেছে, এই মন্দ নজিরের যে বাচ্চা কাচ্চা, আন্ডা বাচ্চা, এরা আবার এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এই তেলের বাক্স রেডি করে রেখেছে, কি করে ডক্টর ইউনূস সাহেবের অফিসে এই তেলের বাক্স স্থাপন করা যায়। যাই হোক, এটা নিয়ে আর একটা ভিডিও করব। এখন এরা অনেক ক্ষতি করেছেন, তো এদের শাস্তি আমি চাচ্ছিলাম, এদের পতন আমি চাচ্ছিলাম। তো সেটা যখন আজকে সেটা হয়ে গেছে এবং অন্যান্য সাংবাদিকরা ধরা পড়েছেন, আরও ধরা পড়বেন, এটা একদিকে ভালো লাগছে, আবার খারাপ লাগছে যে এদের দুজনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল। শ্যামল দত্ত আর আমি একসাথে আজকের কাগজে চাকরি করতাম, অনেকটা বন্ধুস্থানীয় সম্পর্ক। অনেক কিছুর মধ্যেও আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কটা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা সম্মানজনক ছিল। তো এই কারণে আসলে খুব খারাপ লাগছে। দ্বিতীয়ত, মোজাম্মেল বাবু, তিনি বয়সে আমাদের চেয়ে বড়, আমাকে খুবই স্নেহ করতেন, আদর করতেন এবং তার ওই দালালি বাদ দিলে তার ভিতরে অস্বাভাবিক এবং অস্বাভাবিক সুন্দরতম কতগুলো গুণাবলী ছিল। বিশেষ করে বন্ধু বাৎসল্যতা, ফ্রেন্ডশিপটা তার মধ্যে খুব বেশি ছিল। এমনকি কেউ যদি তার সমালোচনা করতেন, তিনি সেটা রাগ হতেন না। আমি ঢাকা ক্লাবে আমাদের একটা অনুষ্ঠান হলো, আমি তার প্রতি বিরক্ত ছিলাম, এই জন্য তাকে নিয়ে বাংলাদেশ প্রতিদিন একটা লেখা লিখলাম 2010 সনে বা 11 সনে। তখন আমি তাকে উপাধি দিয়েছিলাম কোবরা বাবু। গোকরা সাপকে ইংরেজিতে কোবরা বলা হয়, তো কোবরা বাবু, কোবরা বাবু। তাকে নিয়ে মানে যত রকম মন্দ কথা লেখা যায় আমি সেই বাংলাদেশ প্রতিদিন এমনভাবে লিখেছিলাম যে সম্পাদক বুঝতে পারেনি যে আমি আসলে মোজাম্মেল বাবুকে নিয়ে এটা লিখেছি। তো এই ঘটনার কয়েকদিন পরে আবার একটা অনুষ্ঠানে মোজাম্মেল বাবু সাহেবের সঙ্গে আমার দেখা হলো এবং তিনি আমার হাতটা ধরে বললেন যে রনি, ইটস ওকে, বাট একান্ত ব্যক্তিগত আলাপ আলোচনার যে বিষয়গুলো, এগুলো পত্রপত্রিকায় না লেখাই ভালো। তো আমি এই যে তার যে উদারতা এবং তার যে এই কথা, এটা আমাকে কিন্তু ভীষণ রকমভাবে মানে দেখো লজ্জিত করে ফেলেছিল। আমি এরপরে আর কখনো তাকে নিয়ে কোনো বাজে কথা লিখিনি। তো আমার বক্তব্যটা হলো যে শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু বাংলাদেশের সংবাদপত্র জগতে সিজেন্ট দুজন সাংবাদিক। তাদের অনেক কিছু করার ছিল এবং তারা এই দালালি ঠালালি ছাড়াও
খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করলে অনেক কিছু করতে পারতেন এই সমাজের জন্য, নিজেদের জন্য। এবং আজকের এই যে অধঃপতন, এই অধঃপতন আমাদেরকেও দেখতে হতো না এবং তাদেরকে ভোগ করতে হতো না। তো কাজেই তারা এই কাজগুলো কেন করেছেন আমি নিজে ভেবে পাইনি। এর কারণ হলো শ্যামল দত্ত কিংবা মোজাম্মেল বাবু আমরা তো একই সাথেই সংবাদপত্র জগতে ছিলাম। আমি তো বললাম যে শ্যামল দত্তের সঙ্গে একসঙ্গে চাকরি করেছি। তো সেখান থেকে ব্যবসা বাণিজ্য করেছি, তারপরে রাজনীতি করেছি, একটা জায়গাতে গিয়ে পৌঁছে গিয়েছি। তো সেই পৌঁছানোর জন্য আমাকে তো কখনোই শেখ হাসিনার দালালি করতে হয়নি, বিএনপির দালালি করতে হয়নি, কারো দালালি করতে হয়নি। অথচ আমি যেখানে দরকার সেখানেই খুব ইজিলি আমি তাদেরকে পেয়ে যাচ্ছি। তো এই জন্য তো আমাকে দালালি করতে হয়নি, বরং আমি খুব নির্মমভাবে অনেকের সমালোচনা করেছি। আপনি দেখেন জামাতকে নিয়ে আমি যে সমালোচনা করেছি সেই 2009 সনে 10 সনে, এরকম টু দি পয়েন্টে কয়জন জামাতকে সমালোচনা করতে পেরেছে? সেই পার্লামেন্ট আমি দাঁড়িয়ে জামাতের বিরুদ্ধে সে 15 মিনিট বক্তব্য দিয়েছে জামাতের বিরুদ্ধে, প্রচুর লিখেছি জামাতের বিরুদ্ধে, আবার তাদের পক্ষেও বলেছি। কই জামাতের সাথে তো আমার কখনো সম্পর্ক নষ্ট হয়নি, বরং জামাতের যত শীর্ষ নেতা রয়েছেন তাদের সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্ক এটি আপনারা কল্পনাই করতে পারবেন না। আবার বিএনপির কথা চিন্তা করেন, আমি যখন আওয়ামী লীগে ছিলাম বিএনপির পক্ষে বলেছি, আবার হাওয়া ভবন নিয়ে, তারেক রহমান সাহেব নিয়ে, এমনকি বেগম জিয়াকে নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যে নেতিবাচক কথাগুলো তাদের সমালোচনা কেউ করেনি কখনো, সেই সমালোচনা করেছি আমি। সেই একেবারে 2018 সন পর্যন্ত করেছি। তো বিএনপির মনোনয়ন পেতে তো আমার কোনো অসুবিধা হয়নি, কখনো অসুবিধা হয়নি। আবার এই যে এখন বিএনপিতে আছি, আমি তো অন্য সবার মতো বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তেলের ড্রাম নিয়ে কাউকে তেল মারছি না, বরং এখনও বিএনপিতে থেকে অনেক বিষয় বিএনপির সঙ্গে দ্বিমত হলে আমি সমালোচনা করছি। তা আমার তো কোনো কিছুতেই কোনো সমস্যা হচ্ছে না। তো সেক্ষেত্রে কেন মানুষ দালালি করে? আমার তো এই যে দালালি করে কখনো টাকা উপার্জন করতে হয়নি, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, ঢাকা শহরে দুটো ডাল ভাত হয়েছে। তো সব কিছু সংস্থান করতে আমায় যে শ্রম করেছি, শ্রমের বিনিময়ে সেটা এসেছে, এর জন্য আমাকে দালালি করতে হয়নি। তো সেক্ষেত্রে শ্যামল দত্ত বা শ্যামল দত্তের মতো যারা মানুষ আছেন, মোজাম্মেল বাবুর মতো মানুষ আছেন, কেন তাদেরকে দালালি করতে হবে? নাইমুল ইসলাম খান ওয়ান্স আপন এ টাইমে ওয়াজ মাই বস। আমরা যখন আজকের কাগজে চাকরি করতাম তিনি আমাদের সম্পাদক ছিলেন। আমি ভেবে পাই না যে আমার সম্পাদক নাইমুল ইসলাম খান তাকে কেন দালালি করতে হবে? তার সাথে আমরা চাকরি করেছি, চাকরি করে আজ আমি যেখানে এসেছি, যে জায়গাতে এসেছি, তা আমার সাথে তিনি যখন সেই 1990 সনে আমরা একসাথে চাকরি করতাম আজকের কাগজে, তিনি সম্পাদক ছিলেন, আমি মফস্বল বার্তার সম্পাদক ছিলাম। তো আমরা কর্নেল শাহেদ আহমেদের সবাই তার কর্মচারী ছিলাম, কাজী শাহেদ আহমেদের কর্মচারী ছিলাম। উনি বড় কর্মচারী, ওনার চেয়ে এক র্যাঙ্ক আমার একটু নিচে ছিল, মানে মফস্বল বার্তা সম্পাদক, এরপরই বার্তা সম্পাদক, এরপর সম্পাদক। তো এই হলো অবস্থা। এখানে ওই যে প্রথম আলোর মতিউর রহমান সাহেব, উনিও আমাদের সাথে চাকরি করেছেন। আনিসুল হক আমাদের সাথে না, উনি ওই যে ওদের যে একটা সাপ্তাহিক পত্রিকা হলো খবরের কাগজ, সেখানে আনিসুল হক যে এখন সাহিত্যিক, তিনি চাকরি করেছেন জিল্লুরের অধীন। যে এখন যে তৃতীয় মাত্রা জিল্লুরের অধীন কিন্তু এই আনিসুল হক চাকরি করেছেন। এখন আনিসুল হক সেখান থেকে এখন প্রথম আলোতে আছেন, সাহিত্যিক হয়েছেন, লেখক হয়েছেন। তো কেন তাকে দালালি করতে হবে? কেন তাকে বঙ্গবন্ধুর জন্য ইনিয়ে বিনিয়ে কাঁদতে হবে? কেন তাকে শেখ রেহানার পদলেহন করতে হবে আনিসুল হকের? আমি এটা বুঝতে পারি না, হোয়াই। বা এই যে আমাদের প্রথম আলোর মতিউর রহমান সাহেব, তিনি বিশেষ প্রতিবেদক হিসেবে, স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে যোগদান করলেন আজকের কাগজে। তো তিনি এখন প্রথম আলোতে আসছেন, কেন তাকে পলিটিক্যালি এখন তাকে সবাই সন্দেহের চোখে দেখে? তো এই জায়গাতে কেন তাকে যেতে হবে? মাহফুজ আনাম সাহেবের সঙ্গে আমরা একসাথে ডেইলি স্টারে কাজ করেছি, উনি নির্বাহী সম্পাদক ছিলেন। তো কেন তাকে এখন এই বিতর্কিত জায়গায় আসতে হবে? তার কি এমন পরিবর্তন হয়েছে, বা তিনি এমন কি হতে চান যেটি দালালি না করে, ভারতের এজেন্ট না হয়ে, বা দেশ বিরোধী কোনো ঘটনা না করে অনেকেই তার চেয়ে অনেক বড় হয়েছেন? কেন তাকে এই জিনিসগুলো করতে হবে? তো এরকম আমি জিনিসগুলো বুঝতে পারি না। তো এখন এই যে দুজন সাংবাদিক গ্রেপ্তার হলেন,
আরও গ্রেপ্তার হবেন। তাদের থেকে যদি অন্যান্য যারা সাংবাদিক রয়েছেন তারা সতর্ক হন এবং এই ধরনের দালালির যে কর্মকাণ্ড এগুলো থেকে নিবৃত্ত থাকেন, এটিই হবে এই গণ-অভ্যুত্থানের বিজয়ের প্রাপ্তি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।